আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এখানে সবাই এডুকেশনের আছো, আজকে সাবজেক্টের ক্লাস। ঠিক আছে? তো সাবজেক্টের ক্লাসে আজকে আমরা ইউজিসি নেটের জুন 2025 কে টার্গেট রেখে যে আমরা 10 দিনের ফ্রি ক্লাস শুরু করেছি, সেখানে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা সবাই ইউজিসি নেটের এডুকেশনের যে সিলেবাস সেটা নিশ্চয়ই সবাই তোমাদের কাছে আছে, সবার কাছেই আছে। যদি না থাকে আমরা গ্রুপে দিয়ে দেবো। তো তার যে প্রথম ইউনিট একদম শুরুর প্রথম ইউনিট এডুকেশনাল স্টাডিজ, এই ইউনিটটা খুবই বড় একটা ইউনিট, কারণ এখানে প্রায় 3টে ইউনিটকে যুক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে কি, মানে 4টে ইউনিটকে ধরতে গেলে যুক্ত করা হয়েছে। যদি তুমি এটাকে একটা ইউনিট ধরো, ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অর্থাৎ ভারতীয় দর্শন, শিক্ষাক্ষেত্রে তার প্রভাব, এবং ওয়েস্টার্ন স্কুল অফ থটস বা পাশ্চাত্যের দর্শন, শিক্ষাক্ষেত্রে তার প্রভাব। এটা যদি তুমি একটাও ধরো, তারপরেও কিন্তু সোসিওলজি এবং এই যে গ্রেড এডুকেটারের পার্টস গুলো আমরা পড়তাম, যেরকম স্বামী বিবেকানন্দ শিক্ষা চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, মহাত্মা গান্ধী শিক্ষা চিন্তা, অরবিন্দ শিক্ষা চিন্তা, বা আবার আবার আমরা যদি পাওলো ফেরি, উলস্টন কার্ভ, এদের বিষয়গুলোকে নিয়ে, মানে এদের জীবনী বা শিক্ষা চিন্তা এবং সোশ্যালাইজেশন বলতে কি বুঝি, সেকুলারিজম বলতে কি বুঝি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই প্রথম ইউনিটটা। এটা কিন্তু একটা খুব ভাস্ট এবং বড় ইউনিট। তো এরই অন্তর্ভুক্ত আমরা এই যে পার্ট সি, ইউনিট 1 এডুকেশনাল স্টাডির পার্ট সি, কনসেপ্ট অফ সোশ্যাল মুভমেন্ট, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা সেটা বলেওছি আগে, এবং এই রিলেটেড যে নোটস, সেই নোটস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং মক টেস্টও মেবি এনরোল করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনো অ্যাপে এনরোল করনি, তারা কিন্তু অ্যাপটায় মানে ফ্রিতেই এনরোল করতে পারবে, সেখানে মক টেস্ট দিতে পারবে, এবং এই যে লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন, সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো যারা প্রথমে এসছো এখনো জয়েন করনি, তারা তাদের জন্য বলে রাখি, তারপরে আমরা ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব এডুকেশনাল স্টাডি, কনসেপ্ট অফ সোশ্যাল মুভমেন্টস। ঠিক আছে? তো এখানে তোমরা যারা নতুন এসছো বা এখনো যুক্ত হতে হতে পারোনি, বা অ্যাপ সম্পর্কে জানো না, তারা প্রয়োজনে এই নাম্বারটাই ফোন করবে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া আমাদের গ্রুপে আবার মানে 3টে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যারা জেনারেল পেপারের আছো তারা জেনারেল পেপারে জয়েন করবে, যারা এডুকেশনে আছো এবং যারা বাংলা বাংলা বা সাহিত্য, বাংলা সাহিত্যে যারা আছো তারা সেখানে জয়েন করবে। যাই হোক, তোমাদের সমস্যাটা হবে অ্যাপ বায়োতে, এই সরি প্লে স্টোরে গিয়ে এই বায়ো লার্ন টুগেদার অ্যাপটা ডাউনলোড করবে। সেখান থেকেই তোমরা কিন্তু আমাদের অ্যাপটা পেয়ে যাবে। অ্যাপটা পাওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে, যে অ্যাপে কিভাবে এনরোল করবেন সেই বিষয়টা একটু বলে দিই। তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই দেখেছো। তো সেক্ষেত্রে আমাদের এরকম দেখবে, এই যে ফ্রি জেনারেল পেপার, ফ্রি এই যে বিষয়গুলো আছে, এই 10 ডেজ ফ্রি, এই যে বিষয়গুলো এইখানে দেখবে, যার যেরকম, যার বাংলা সে বাংলার জেনারেল পেপার এনরোল করাবে, যার এডুকেশন সে এডুকেশনের জেনারেল পেপার এনরোল করাবে। তো এইবারে এই ধরো যদি তুমি জেনারেল পেপার এখানে ক্লিক করো, তাহলে দেখবে এরকম একটা কন্টিনিউ বলে অপশন আসবে। কন্টিনিউতে ক্লিক করলেই তোমার সাকসেসফুলি সেখানে এনরোল হয়ে যাবে। ঠিক আছে? তারপরে তোমার এরকম আলাদা আলাদা ফোল্ডার করা আছে, যেরকম টিচিং এর, এই জেনারেল পেপারে টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, এরকম করে আলাদা আলাদা করা আছে। সেখান থেকে ভিডিও, নোটস সবই পেয়ে যাবে। ঠিক আছে? সাবজেক্টের ক্ষেত্রেও একই রকম থাকবে। এবং প্রথমত হচ্ছে যে অ্যাপে কিভাবে এনরোল করবে না করবে, প্রতিটা ভিডিও দেখবে একটা ইনস্ট্রাকশন, মানে একদম এই যে ফোল্ডার গুলো না, এখানে একটা ইনস্ট্রাকশন শিট দেওয়া আছে, দেখো একদম ফার্স্টে শুরুতে। তো ইনস্ট্রাকশন শিট মানে এই স্টেজটা যখন পেরিয়ে এখানে আসবে, তো সেখানে ইনস্ট্রাকশন শিটে দেখবে যে টার্গেট শিট, কবে কি কি পরীক্ষা ক্লাস হবে, সেখানে সবকিছু দেওয়া আছে। এবং অ্যাপের যাবতীয় বিষয়ে তোমাদের মানে যেগুলো ডাউট থাকার কথা, সেখানে একটা ভিডিও আছে, সেখান থেকে তোমাদের ক্লিয়ার করা হবে। এই ভিডিওটা আছে সেখানে, সেখান থেকে পেয়ে যাবে। এবং তোমরা তোমরা কোন কোন কোর্সে এনরোল আছো, যখন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যখন এনরোল করে নেবে, মানে অ্যাপটা ইনস্টল করবে, লগ ইন করবে, তখন এই জায়গাটায় চলে আসবে। এইখানে ক্লিক করলে তোমার কোন কোন কোর্সে তুমি এনরোল আছো সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আর যদি সমস্যা হয় তাহলে এই ফোন নাম্বারটাই ফোন করবে। যাই হোক, চলো অনেকক্ষণ এই করলাম, আরো অনেকে চলে এসছে, আমরা শুরু করছি। তাহলে আমরা এডুকেশনাল স্টাডিজ, যেটা সোসিওলজি অফ এডুকেশনের একটা পার্ট, সেখানে কনসেপ্ট অফ সোশ্যাল মুভমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, সোশ্যাল মুভমেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা আমরা মানে আমরা সবাই এই সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন, এই কথাটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত। ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় দেখছি আন্দোলন হচ্ছে। কখনো ধরো এই কৃষি বিল কিছুদিন আগে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। বর্তমানে তোমরা সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত, তোমরা দেখছো এসএসসি সিএসসি নিয়োগ হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। হ্যাঁ, যদি বাইরের পাশ্চাত্য দেশে চলে যাও, সেখানে দেখবে কালোদের মানে বর্ণ বিদ্বেষের, তার জন্য আন্দোলন চলছে, পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন চলছে। ঠিক আছে? স্বাধীনতার মানে মেয়েদের শিক্ষা দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, এইসব বিভিন্ন বিষয়ের জন্য আন্দোলন চলছে। তো এই আন্দোলন মানে আমরা সোসাইটিতে এইরকম আন্দোলন বা মুভমেন্ট গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেগুলোকে বেসিক্যালি মুভমেন্ট বলা হয়। তো সোশ্যাল মুভমেন্ট কি? সোশ্যাল মুভমেন্টই এইরকম একটা বিষয়, যেখানে অনেকজন মানুষ একত্রিত হয়ে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, ধরো কেউ বললো যে আমাদের ধরো নেলসন ম্যান্ডেলা আন্দোলন শুরু করলো যে কালো মানে আফ্রিকাতে কালোদেরও ভোট দেওয়ার অধিকার দিতে হবে।
ঠিক আছে? ভারতে আন্দোলন শুরু হলো, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু হলো। দেখো দুটো আন্দোলনের ধরন কিন্তু আলাদা। কিন্তু দুটোই হচ্ছে সমাজ সমাজ পরিবর্তনের জন্য আন্দোলন। ঠিক আছে? তো সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন এমন একটা বিষয়, সেখানে কি থাকে বলতো? প্রথমত হচ্ছে কালেকটিভ অর্গানাইজ অর্থাৎ আন্দোলন, আন্দোলন মানে সেখানে একদল লোক থাকবে, অনেক লোক থাকবে। একা, একা আন্দোলন হয় না। ঠিক আছে? এখানে কালেকটিভ এবং অর্গানাইজড ওয়েতে আন্দোলন হয়। ঠিক আছে? ভারতবর্ষে যখন ধরো গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করছে, নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ গঠন করছে, তারা কিন্তু সমবেত হয়ে বিভিন্ন লোকের অনেকজন মিলে অর্গানাইজ হয়ে তারা কিন্তু আন্দোলনটা করছে। তো এইভাবে আমরা কোনো কিছু আন্দোলন করে থাকি। তো এই আন্দোলন বিভিন্ন রকম হতে পারে। সোশ্যাল মুভমেন্ট হতে পারে, যেরকম আমরা বললাম যে ধরো নারীদের শিক্ষার অধিকার দিতে হবে। তাহলে এটা কোন ধরনের আন্দোলন বলতো? এটা দেখো, এটা কিন্তু সামাজিক আন্দোলন। ঠিক আছে? এটা হচ্ছে সোশ্যাল মুভমেন্ট। আবার কেউ বললো যে ওই পার্টি, অমুক পার্টি খুব খারাপ, ওকে সরিয়ে এই পার্টিকে আনতে হবে। সেটা কি রাজনৈতিক আন্দোলন চলে যাচ্ছে। যেরকম ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের ইংরেজদের তাড়ানোর জন্য বা স্বাধীনতা লাভের জন্য যত যত সব আন্দোলন হয়েছে, সেগুলো সব কিন্তু রাজনৈতিক আন্দোলন। অর্থনৈতিক আন্দোলনও হয়, ইকোনমিক্স মুভমেন্টও হয়, যে আমাদের বেতন বাড়াতে হবে, হ্যাঁ, আমাদের আরো সুরক্ষা প্রদান করতে হবে, এটা দিতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ইকোনমিক্যাল মানে মুভমেন্টের মধ্যে পড়ে। এছাড়াও কালচারাল আন্দোলনও হয়। ধরো গভর্নমেন্ট কি করলো, কোনো একটা মানে কোনো একটা আইন নিয়ে এলো, যেটা হচ্ছে কোনো একটা কালচারকে বাধা দেয়। ধরো ইংরেজরা যখন এলো শিক্ষাকে বিস্তারের ক্ষেত্রে, তারা বলছে কি ইংরেজি হচ্ছে শিক্ষার মাধ্যম। তো সেখানে আমরা বললাম কি যে না, বাংলাকেই শিক্ষার মাধ্যম হিসেবে করতে হবে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা দিতে হবে, প্রত্যেকটা কালচারকে আলাদা আলাদা ভাবে রেসপেক্ট করতে হবে। তো সেভাবে কালচারাল চেঞ্জ যাতে না হয়, তার জন্য আন্দোলন করা হলো। অর্থাৎ সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন হচ্ছে এমন একটা কালেকটিভ এবং অর্গানাইজ ইফোর্ট, যেটা কি করে, প্রমোট করে বা রেস্ট্রিক্ট করে। এই বিষয়টা দেখো, প্রমোট করে অর্থাৎ কোনো কিছুকে প্রমোট করে বা কোনো কিছুকে বাধা দেয়। যেরকম আমরা চাইছি সোসাইটির চেঞ্জ হোক, সোসাইটির কোনো একটা ব্যবস্থা আছে, সেটা চেঞ্জ হোক। ধরো যখন রাজারা ছিল বা দাসপ্রভুরা ছিল, দাসপ্রভুদের বিরুদ্ধে কি করছে, দাস মালিকরা আন্দোলন করছে কেন? কারণ তারা এই পরিবর্তন চাইছে, প্রমোট করতে কি চাইছে, যে এরা ক্ষমতা থেকে সরে যাক, আমরা যাই। এইবারে একই রকম ভাবে ধরো নতুন একটা বিল এলো, ধরো একটা কৃষি বিল নিয়ে একটা পাঞ্জাব হরিয়ানাতে বীভৎস আন্দোলন হয়েছিল, তোমরা জানো সবাই। তো সেই আন্দোলনটা করছি কিন্তু সেটাকে প্রমোট করার জন্য নয়, সেটাকে বাধা দেওয়ার জন্য। অর্থাৎ আমরা খারাপ জিনিসকে বাদ দিয়ে ভালো কিছু আনার জন্য আমরা প্রমোট করি, সেটাতে আন্দোলন করি। আবার কোনো কিছু যদি খারাপ চলে আসে, সেইটাকে যাতে না আসতে পারে, সেই নিয়ম যাতে লাগু না হতে পারে, তার জন্য আমরা আন্দোলন করি। যেরকম ইংরেজরা যখন আসতো, তারা যে বিভিন্ন নিয়ম কানুন চালু করতে যেত, তার বিরুদ্ধে কিন্তু মানে আন্দোলন হতো। তো এগুলো হচ্ছে সোশ্যাল মুভমেন্ট। তো সোশ্যাল মুভমেন্টের তাহলে কনসেপ্টটা বোঝা গেল, যে সোশ্যাল মুভমেন্ট বিষয়টা কি, বোঝা গেল তো? একটু রেসপন্স করবে। তো এরপরে এইবারে আমরা সোশ্যাল মুভমেন্ট কি সেটা বুঝলাম। ঠিক আছে? তো এরপরে আমাদের মূল প্রশ্ন কি বলতো, যে সোশ্যাল মুভমেন্টটা কেন হয়? অর্থাৎ কেন সামাজিক আন্দোলন হয়? আন্দোলন কি ভালো? আন্দোলন হলে মানুষের ক্ষতি হয়, জীবনযাত্রা বিপন্ন হয়, কেউ মারাও যায়। ঠিক আছে? এই যে ধরো স্বাধীনতা সংগ্রামে কত রক্ত ঝরিয়েছে, কত মানুষ হয়েছে। ঠিক আছে? তো এই যে এত আন্দোলনের তো এত খারাপ দিক আছে। তাহলে কেন আন্দোলন হয়? আন্দোলন হয় তার কারণ হচ্ছে অ্যারাইজ টু ডিউ অফ ইনইকুয়ালিটি, অর্থাৎ অসমতার জন্য আন্দোলন হয়। দাসপ্রভুরা, রাজারা সব সম্পত্তি কুক্ষিগত করে নিজের রাজপ্রাসাদ বানাচ্ছে, করছে, আর গরিব মানুষ খেতে পাচ্ছে না। এই যে অসমতা, হ্যাঁ, ইনইকুয়ালিটি, তার জন্য আন্দোলন হয়। ইনজাস্টিস, ধরো একটা শ্রেণী একটা শ্রেণী সব সুযোগ সুবিধা নিচ্ছে, আর একটা শ্রেণী কিছুই পাচ্ছে না। এই যে অনৈতিক কাজটা, এই যে অন্যায় কাজটা, তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়। এবং আনমেড ডিমান্ড, দেখবে প্রতিটা এখন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে, এই দাবিতে আন্দোলন করছে, সেই দাবিতে আন্দোলন করছে। বা এখন দেখো এসএসসি শিক্ষার্থীরা বা প্রার্থীরা, এরকম তারাও আন্দোলন করছে কেন? তাদের ডিমান্ড বা চাহিদাটা পূরণ করা হচ্ছে না, তার জন্য আন্দোলন করছে। তাহলে এই সব বিভিন্ন কারণের জন্য আন্দোলন হয়। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম কি সোশ্যাল মুভমেন্ট কি, বুঝলাম সোশ্যাল মুভমেন্টের কারণ কি, বুঝলাম। এরপরে দেখো, আন্দোলন কি সারা জীবন চলে? আন্দোলনের কি শুরু আসছে, মানে সোশ্যাল মুভমেন্টের কি শেষ নেই? না, সারা জীবন চলে। দেখো, সোশ্যাল মুভমেন্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট, যেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। সাস্টেন মুভমেন্ট ওভার এ টাইম, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত চলে এমনটা কিন্তু নয়। ঠিক আছে? আন্দোলনের শুরু আছে মানে সবসময় শেষ থাকবে। কোনো আন্দোলন দেখবে শেষ হয়নি, মানে আন্দোলন যখন তুমি ধরো আন্দোলন করছো কোনো একটা ইনইকুয়ালিটি, ধরো তোমাকে মানে সুযোগ দেওয়া হচ্ছে না, অন্যজনকে সুযোগ দেওয়া হচ্ছে। তাহলে যখন তুমি করছো, আন্দোলন করছো মানে কি, তোমার
যদি চাহিদা মিটে যায়, তোমার যদি দাবি মেনে নেওয়া হয়, তারপরে কি তুমি আন্দোলন করবে? আন্দোলন করবে না কিন্তু। হ্যাঁ, আন্দোলন সেখানে বন্ধ হয়ে যাবে। বা তোমাকে যদি আন্দোলন করতে না দেয়, প্রোটেস্ট করতে না দেয়, তাহলেও কিন্তু আন্দোলন বন্ধ হবে। অর্থাৎ আন্দোলন শুরু হয়েছে মানে শেষ হবে। সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে যত রকম আন্দোলন হয়েছে, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন বলো, যাই বলো, হ্যাঁ, পরিবেশ রক্ষার জন্য আন্দোলন, চিপকো আন্দোলন, সবই কিন্তু শুরু এবং শেষ আছে। অর্থাৎ আর এই আন্দোলন বিভিন্ন স্টেজে হতে পারে। একটা লোকাল লেভেলে আন্দোলন হতে পারে। ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, এরা হচ্ছে লোকাল লেভেলের আন্দোলন। ন্যাশনাল লেভেলের আন্দোলন হতে পারে, ধরো ইংরেজদের হাঁটানোর জন্য, হ্যাঁ, আমাদের গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করছে, এটা হচ্ছে ন্যাশনাল। আর নেতাজির যে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ বাহিনী, এগুলো হচ্ছে গ্লোবাল লেভেলের আন্দোলন, ঠিক আছে, এটা আন্তর্জাতিক লেভেলের আন্দোলন। বা এই যে ওয়ার্ল্ড ওয়ার 1, 2, এগুলো হচ্ছে আন্দোলন, মানে গ্লোবাল লেভেলের সব মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, ঠিক আছে। তো এই সোশ্যাল মুভমেন্টের কতগুলো পদ্ধতি আছে, মেথড আছে। কিভাবে হয়? প্রোটেস্টের মাধ্যমে। আমরা প্রোটেস্ট করছি যে একটা কোনো আইন এসছে, ধরো সেই আইনটাকে কোনো কেউ কেউ মানে না, কিছুজন মানে না, তারা কি করলো? প্রোটেস্ট করতে শুরু করলো। আর রাস্তায় এই যে মানছি না, মানবো না যে ব্যাপারটা তোমরা মানে শোনো, এটা হচ্ছে প্রোটেস্ট। এই মেথডের মধ্য দিয়ে আন্দোলন হয়। আরেকটা কি করছে, আরেকটা কিরকম হয়? পিটিশন। অর্থাৎ আমরা বলছি কি, ধরো আমরা সবাই লোকের মতামত চাইছি যে এই বিলটা খারাপ, এই খারাপের পক্ষে তুমি বকে দাও, সাইন করো। দেখো তোমরা বিভিন্ন জায়গায় সাইন করানো হয়, ঠিক আছে। এইবারে তুমি এর বিপরীতে, যে না এই বিল পাস করা যাবে না, এরকম লক্ষ লক্ষ সাইন কালেক্ট করে সেখান থেকে সেটা জমা দেওয়া, ঠিক আছে। লিগাল অ্যাকশনের মাধ্যমে প্রোটেস্ট করা যায়। ধরো তোমার তুমি একটা কোনো আইনের বিরুদ্ধে বা কোনো একটা বিষয় নিয়ে তুমি খুশি নয়, সন্তুষ্ট নয়, তুমি কি করলে? কোর্টে জানালে যে না, আমরা একদল লোক গিয়ে বললো, কোর্টে কেস করে দিল যে না, এই নিয়মটা চালু হতে পারে না, ঠিক আছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে। এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, অর্থাৎ সোসাইটিতে যা কিছু হচ্ছে, আমরা হ্যাশট্যাগ মিটু, হ্যাশট্যাগ অমুক টমুক বলে আমরা কিন্তু আন্দোলন করছি। তো এই হচ্ছে মেথড। তাহলে মোটামুটি আন্দোলন সম্পর্কে বা সোশ্যাল মুভমেন্ট সম্পর্কে একটা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হলো তো তোমাদের? এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যখন আমরা এই মানে সোশ্যাল মুভমেন্টের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন পণ্ডিতরা, বিভিন্ন সমাজবিদরা, শিক্ষাবিদরা কি বলতে চাইছে। রবার্ট ব্লুমার কি বলছে দেখো। রবার্ট ব্লুমার 1951 সালে বলছে, মানে সোশ্যাল মুভমেন্ট হচ্ছে কালেকটিভ এন্টারপ্রাইজ সিকিং টু এস্টাবলিশ এ নিউ অর্ডার অফ লাইফ। অর্থাৎ এখানে কালেকটিভ এন্টারপ্রাইজ মানে কি? দলবদ্ধভাবে কিছু মানুষ নিজের জীবনযাত্রাকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আন্দোলন করে। যেরকম ধরো রাজতন্ত্রটাকে চেঞ্জ করে গণতন্ত্র, গণতন্ত্র এলো। দেখুন আমরা গণতন্ত্রে এখন সবাই ভোট দিতে পারছি, বিভিন্ন স্বাধীনতা আছে, হ্যান আছে, ত্যান আছে। কে ক্ষমতায় থাকবে তাকে আমরা নির্ধারণ করছি। হ্যাঁ, পিডিএফটা পাবে মিতালি, পিডিএফটা পেয়ে যাবে এবং নোটসও পেয়ে যাবে। তো এই যে আমরা বিষয়টা করছি, এই যে একটা সমাজ ব্যবস্থাটাকে চেঞ্জ করে নতুন একটা সমাজ ব্যবস্থাটাকে নিয়ে এসেছি, এবং এটা কিন্তু একজন মিলে নিয়ে চলে আসতে পারে, কালেকটিভ এন্টারপ্রাইজের মাধ্যমে এসেছে। এটাকেই বলা হচ্ছে সোশ্যাল মুভমেন্ট অ্যাকর্ডিং টু হার্ভার্ড ব্লুমার। হ্যাঁ, রাডল অফ হার্বল কি বলছে? বলছে এ গ্রুপ অফ শেয়ারিং কমন আইডিওলজি টু অ্যাচিভ চেঞ্জ। অর্থাৎ সোশ্যাল মুভমেন্ট বলতে কি বোঝা যাচ্ছে? এ গ্রুপ অফ কমন শেয়ারিং আইডিওলজি। অর্থাৎ এখানে ধরো আমি বললাম যে এই ধরো ধরে নাও শিক্ষা ব্যবস্থা, ধরো এনইপি 2020, আমি বললাম আমি মানবো না, তাহলে আমি এখন আন্দোলন করতে পারবো? বা আমি একটা এমন দল গঠন করলাম যেখানে 10 জন বলছে মানবে আর 10 জন বলছে মানবে না, তাদেরকে নিয়ে আমি আন্দোলন করতে পারবো? পারবো না। তো আন্দোলন করতে গেলে কি করতে হবে? যে আমাদের আইডিওলজি গুলো সেম হতে হবে, আইডিওলজি গুলো সেম হতে হবে, ঠিক আছে। সবাই এর বিরুদ্ধে, ধরো আমরা 50 জন 50 জনের বিরুদ্ধে, তবেই এখানে আন্দোলন হতে পারে। সিভিলের বিরুদ্ধে ধরো 50 জন আছে, বা ধরো পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন করছে, সেখানে সবাই যাতে সহমত হয়, তবেই কিন্তু আইডিওলজি যদি সেম হয়, তবেই কিন্তু চেঞ্জ করতে পারবে, তবেই আন্দোলন করতে পারবে, এটা বলছে। চার্লস টেলি কি বলছে? সাস্টেন ইন্টারাকশন বিটুইন পাওয়ার হোল্ডার অ্যান্ড ক্লেমেন্টস। ক্লেমেন্টস মানে হচ্ছে যে বিরোধী। হ্যাঁ, এটা হচ্ছে যে কে টিকে থাকবে, বিরোধীরা টিকে থাকবে না শক্তিশালীরা টিকে থাকবে। তাদের এই যে ধরো একজন আমাদের ক্ষমতায় আছে, ধরো টিএমসি হোক, বিজেপি হোক, পার্সোনালি আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো এদের সঙ্গে বিরোধী পার্টিদের, বিরোধী যারা পার্টি আছে তাদের মধ্যে দেখবে একটা মুভমেন্ট কন্টিনিউয়াস চলছে, সাস্টেন্স ইন্টারাকশন চলছে, কে টিকবে, কে ক্ষমতায় যাবে, এটাকেই বলা হচ্ছে সোশ্যাল মুভমেন্ট অ্যাকর্ডিং টু চার্লস টেলি, ঠিক আছে। তো এই হচ্ছে। আর সে ট্রেরো কি বলছে? বলছে পিপল জয়নিং টুগেদার টু চ্যালেঞ্জ অথরিটি থ্রু কালেক্টিভ অ্যাকশন। অর্থাৎ একদল মানুষ যখন একসঙ্গে যোগদান করে অথরিটিকে চ্যালেঞ্জ করছে, কালেক্টিভ অ্যাকশন, দলবদ্ধভাবে অথরিটিকে চ্যালেঞ্জ করছে, মানে ক্ষমতায় যারা আছে, প্রশাসনে যারা আছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে যে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে মানতে হবে, সেটাকেই বেসিক্যালি সোশ্যাল মুভমেন্ট বলা হচ্ছে।
তো সোশ্যাল মুভমেন্টের আশা করি এই দুটো স্লাইড থেকে সোশ্যাল মুভমেন্টের সব বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমরা বুঝতে পারবে। তাও একবার বলে দিচ্ছি এখানে। প্রথম হচ্ছে কি, আমরা কি বুঝলাম? সোশ্যাল মুভমেন্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কালেক্টিভ অ্যাকশন, অর্থাৎ এখানে দলবদ্ধভাবে অনেকজন মানুষ একসঙ্গে ইনভলভ হয়ে সোশ্যাল মুভমেন্টটা করে, একা একা মুভমেন্ট হয় না। এই জন্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কালেকটিভ অ্যাকশন, অর্থাৎ দলগতভাবে কাজ করতে হয়, দল ভেবে মানে দল গঠন করে তবে আন্দোলনে নামতে হয়। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এই সোশ্যাল মুভমেন্টটা কেন হয়, দ্বিতীয় বৈশিষ্ট্য কি, সোশ্যাল মুভমেন্টটার কারণ হয় যে হয় সোসাইটির কোনো কিছুকে চেঞ্জ করা, নইলে পলিটিক্যাল কিছু চেঞ্জ করা, রাজনৈতিক কিছু চেঞ্জ করা। ঠিক আছে। এম টু ট্রান্সফার অফ এডুকেশন ল, ধরো শিক্ষার ট্রান্সফার এডুকেশনাল ল, কারিকুলাম, ইনস্ট্রাকশন, ধরো আমাদের বললাম যে পাঠ্যক্রমে এই বিষয়গুলোকে যুক্ত হতে হবে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে, এই যে বিষয়গুলো দাবি তোলা হয়, ঠিক আছে, এগুলোও কিন্তু সোশ্যাল মুভমেন্টের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ, এডুকেশনাল চেঞ্জ, এই বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন মানে বিভিন্ন কারণে কিন্তু সোশ্যাল চেঞ্জটা হয়। এবং যেটা বললাম ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল মুভমেন্ট। সোশ্যাল মুভমেন্টের ৩ নম্বর বৈশিষ্ট্য কি, আইডিওলজিক্যাল বেসিস, অর্থাৎ এখানে কিন্তু আদর্শটা গুরুত্বপূর্ণ। সবাই একই আদর্শের হলে, একই মতাদর্শের হলে তবেই আন্দোলনটা দীর্ঘদিন ধরে হবে এবং তবেই সেটা সাকসেস হবে। তোমার দলের মধ্যেই কিছুজন সেটাকে সাপোর্ট করে না, সেটাকে বিশ্বাস করে না, তাহলে কিন্তু আন্দোলন তোমার লংজিভিটি হবে না। এবং জানো যে কোনো সোশ্যাল মুভমেন্ট, তুমি যদি সিপাহী বিদ্রোহ দেখো, মহাবিদ্রোহ দেখো, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্রের আন্দোলন দেখো, যাই কিছু দেখো, হিটলার, মুসোলিনি, যে মাও সেতুং, যত যা কিছু বিশ্বের যত যত আন্দোলন হয়েছে, যত মুভমেন্ট হয়েছে, সেখানে কিন্তু একজন লিডার ছিল, অর্থাৎ লিডারশিপ ছাড়া, লিডার ছাড়া কিন্তু কোন রকম আন্দোলন হতে পারে, মানে লিডার কিরকম হবে, ডেমোক্রেটিক হবে না অটোক্রেটিক হবে, সেটা আমরা লিডারশিপ স্টাইলে করবো, সেগুলো আলাদা বিষয়। কিন্তু লিডার ছাড়া কোনো সোশ্যাল মুভমেন্ট হতে পারে না। ঠিক আছে। অর্থাৎ লিডার লাগে, এবং শুধু লিডার হলে হবে না, অর্গানাইজেশন লাগবে, সংগঠন লাগবে। কারণ একজন লিডার শুধু লিডার লিড করবে, কিন্তু কাজ তো বাদ বাকি লেবাররা মানে মেম্বাররা করবে, সদস্যরা করবে। তো এক্ষেত্রে লিডার সোশ্যাল মুভমেন্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিডারশিপ এবং অর্গানাইজেশন, এই দুটো থাকবে। এবং ৩ নম্বর হচ্ছে কি, এই যে সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল আন্দোলনের বিভিন্ন বাধা আছে। এই সরি ৫ নম্বর বৈশিষ্ট্য, রেজিস্ট্যান্স অ্যান্ড অপোজিশন, অর্থাৎ তুমি যখন আন্দোলন করবে, তখন ধরো তুমি কোনো গভর্নমেন্ট একটা কোনো আইন বের করেছে, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে তুমি আন্দোলন করছো যে এই আইনটা বন্ধ করতে হবে বা এই আইনটা লাগু করা যাবে না, এইটা মডিফিকেশন করতে হবে। তো তখন গভর্নমেন্ট কিন্তু তোমার বিরোধিতা করবে, অপোজ করবে। ইনস্টিটিউশনের বিরুদ্ধে তুমি কোনো আন্দোলন করছো, কোনো একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে আন্দোলন করছো, কোনো একটা ট্র্যাডিশনাল গ্রুপের বিরুদ্ধে আন্দোলন করছো, তো তারা কিন্তু তোমার বিরোধিতা করবে, অপোজ করবে, তোমাকে বাধা দেবে, যাতে তুমি আন্দোলনে জয়লাভ না করতে পারো। ধরো ইংরেজের বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন করছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি আন্দোলন করছে, তারা কি বলবে, ঠিক আছে আন্দোলন করেছে চলে এসো, এরকম কিন্তু নয়। আন্দোলন মানে সেখানে রেস্ট্রিকশন এবং অপোজিশন থাকবে। ঠিক আছে। এবং টেম্পোরাল অ্যাবসেন্ট, অর্থাৎ যেটা আমি প্রথমেই বললাম যে একটা সোশ্যাল মুভমেন্ট যদি শুরু হয় তাহলে তার শেষ হবে, অর্থাৎ এটা ক্যান বি শর্ট লিভ প্রোটেস্ট, অর্থাৎ একটা কম সময় ধরে একটা আন্দোলন হতে পারে। আর একটা হচ্ছে লং টার্ম ফাইট। ধরো কিছু ধরো স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, হ্যাঁ, অনেক বছর ধরে চলেছিল, সেটা কিন্তু লং টার্ম মুভমেন্টের মধ্যে পড়ছে। শিক্ষাক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে শিক্ষা লড়াই, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যে লড়াই, সেইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছে। তো এইটাই হচ্ছে এখানে কি এলিমেন্ট অফ সোশ্যাল মুভমেন্ট এখানে দেওয়া আছে। একই বিষয়গুলো দেওয়া আছে যে কালেকটিভ অ্যাকশন, আইডিওলজি লাগবে, চেঞ্জ ওরিয়েন্টেড আন্দোলন আমরা কেন করি, পরিবর্তনের জন্য, চেঞ্জের জন্য, এবং সাস্টেন্ড এফোর্ট, এই বিষয়গুলো থাকে। মাল্টিপল স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন সময় ধরে বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করি। এখানে কতগুলো আন্দোলন বা সোশ্যাল মুভমেন্টের এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো, সিভিল রাইট মুভমেন্ট, হ্যাঁ, এলজিবিটিকিউ প্লাস মুভমেন্ট, মানে বেসিক্যালি জেন্ডার ইনক্লুসিভ কারিকুলাম রিফর্ম, মানে ওই যে মানে বর্তমানে যে আন্দোলন, মানে ওইগুলো হচ্ছে নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরির মধ্যে পড়ছে, যেগুলো ওই লিসবিয়ান, ট্রান্সজেন্ডার, বা সমগোত্রীয়, মানে ধরো ছেলেরাদের বিয়ে করবে, ওইসব যে বিষয়গুলোকে নিয়ে, এগুলোকে আইনি স্বীকৃতি দিতে হবে, এইসব বিষয়গুলোকে নিয়ে যে আন্দোলন, সেগুলোকেই বেসিক্যালি এইটা বলা হয়। হ্যাঁ, এলজিবিটিকিউ, মেবি এটা লিসবিয়ান, এই সব এর ফুল ফর্মটা আছে, একটু দেখে নেবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এইবারে দেখো, শিক্ষা ক্ষেত্রে আমরা এডুকেশন সাবজেক্টে তাহলে সোশ্যাল মুভমেন্ট কেন পড়বো? আমাদের এডুকেশনে কি বা শিক্ষা বিজ্ঞানে কি সোশ্যাল মুভমেন্টের প্রয়োজন আছে, বা শিক্ষা মানে সোশ্যাল মুভমেন্ট কি শিক্ষার ক্ষেত্রে কোনো প্রয়োগ করে, ইফেক্ট ফেলে, সেগুলো কিন্তু আমাদের জানার বিষয়। কারণ আমরা তো এডুকেশন স্টুডেন্ট, আমরা এডুকেশনের সোশ্যাল মুভমেন্ট সম্পর্কে আমরা কেন পড়বো, এটা তো সোশিওলজির পার্ট। দেখো, এডুকেশন যেহেতু একটা সোসাইটির পার্ট, তাহলে সোসাইটির যা কিছু আছে সবই কিন্তু শিক্ষার উপর প্রভাব ফেলবে। এই যে শিক্ষা ক্ষেত্রে ইনইকুয়ালিটি, ধরো আমাদের প্রাচীন যুগ থেকে, ব্রাহ্মণ্য যুগ থেকে শূদ্রদের শিক্ষার অধিকার ছিল না, হ্যাঁ, মধ্যযুগে এসে আবার নারী শিক্ষার একটা
ঘাটতি পড়লো। হ্যাঁ, মেয়েদের শিক্ষার অধিকার নেই। তো এইবারে দেখো প্রতিবন্ধী, বিকলাঙ্গ এদের শিক্ষার অধিকার নেই। তো বেসিক্যালি এগুলোকে চেঞ্জ করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করা হয়েছে। তো এই যে চ্যালেঞ্জেস ইনইকুয়ালিটি ইন অ্যাক্সেস টু এডুকেশন, অর্থাৎ স্ত্রী শিক্ষার জন্য আন্দোলন করেছে। বিদ্যাসাগর তার আন্দোলন করেছে। ঠিক আছে? বা সাবিত্রীবাই ফুলে তার শিক্ষা চিন্তা তোমরা পড়বে, সিলেবাসের মধ্যেই আছে। তারা বিভিন্ন রকম প্রোটেস্ট করেছে, মুভমেন্ট করেছে, পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, তারপরে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে শিক্ষার জন্য বাবা সাহেব আম্বেদকর সেই করে গেছে। এছাড়া এগুলো হচ্ছে তোমার এইসব কারণের জন্য আমাদের কিন্তু সোশ্যাল মুভমেন্ট গুলো শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এভাবে প্রভাব ফেলে, এবং শিক্ষা ক্ষেত্রে এডুকেশনাল সোসিওলজির ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল মুভমেন্ট প্রয়োজন। এছাড়াও এই যে আমাদের ইনক্লুসিভ কারিকুলাম বা শিক্ষার যে সংস্কার হচ্ছে, ঠিক আছে, শিক্ষার সংস্কার হচ্ছে, সেগুলো হচ্ছে সবই কিন্তু মুভমেন্টের জন্যই হচ্ছে, সোশ্যাল মুভমেন্টের জন্যই হচ্ছে। হ্যাঁ, বিদ্যাসাগর এলো, শিক্ষা বিস্তারের জন্য কি করলো, সে বর্ণ পরিচয় শুরু করলো, কথামালা লিখলো। এগুলোর মাধ্যমে কি হচ্ছে, সে কিন্তু রিফর্ম করার চেষ্টা করছে, অর্থাৎ আমাদের যে প্রাচীনপন্থী শিক্ষা সেটাকে চেঞ্জ করে মডার্ন, মানে শিক্ষাটাকে মডার্নাইজেশন করার চেষ্টা করছে। ঠিক আছে? এবং এই যে সোশ্যাল মুভমেন্ট শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই যে বিভিন্ন রকম পলিসি, শিক্ষার যে পলিসি গুলো আছে, পলিসিতে যে চেঞ্জ গুলো আসে, সেগুলো কিন্তু শিক্ষার পরিবর্তনে বা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে বিশেষভাবে সাহায্য করে। তোমরা জানো যে আমাদের 1986 এর যে শিক্ষানীতি, এত বছর ধরে 2000 এই 19-20 মানে এত সময় ধরে, দীর্ঘ সময় ধরে এই কিন্তু আমাদের মানে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে কন্ট্রোল করেছিল। ঠিক আছে? এরপরে আবার একটা চেঞ্জ হলো, এখন এনইপি 2020 এসছে। তো বেসিক্যালি এই যে এবং শিক্ষা ক্ষেত্রে যে জেন্ডার ইস্যু আছে, নারী শিক্ষার অধিকার নেই, এই জাতির লোকেরা শিক্ষা লাভ করতে পারবে না, ডিসেবিলিটিদের কোনো অধিকার দেওয়া হবে না। আগে বলা হতো মানে প্রতিবন্ধীদের কোনো অধিকার দেওয়া হবে না, বা যাদের টাকা পয়সা নেই তারা পড়তে পারবে না। এই যে বিষয়গুলো, ইস্যুগুলো ছিল, এই ইস্যুগুলো কিন্তু সোশ্যাল মুভমেন্টের দ্বারাই রিসলভ হয়েছে। ঠিক আছে? এবং সোশ্যাল মুভমেন্টের ফলেই আমাদের ফ্রি এডুকেশন পলিসি, জেন্ডার ইকুয়ালিটি, স্কুল, এই সব যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু সোশ্যাল মুভমেন্টের ফলেই হয়েছে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল মুভমেন্টের খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঠিক আছে? এই যে সোশ্যাল মুভমেন্ট শিক্ষা ক্ষেত্রে এর কতগুলো টাইপস হয়। ধরো রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করছে, বিদ্যাসাগর গণবিবাহ বন্ধ করছে। এটাও তো এক ধরনের আন্দোলন, তাই তো? তাই তো? আবার হ্যাঁ, আবার নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গঠন করছে, দেশ স্বাধীন করার জন্য আন্দোলন করছে। দুটো আন্দোলন কি সেম? না। অর্থাৎ আমরা কি বুঝলাম? আন্দোলনের বিভিন্ন রকম টাইপস। এই টাইপস গুলো কি? প্রথমত হচ্ছে রিফর্ম মুভমেন্ট। রিফর্ম মানে সংস্কারমূলক আন্দোলন। এই যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করছে, রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করছে, এইগুলো হচ্ছে সমাজ সংস্কারমূলক আন্দোলন। অর্থাৎ সেগুলোর সংস্কার করা, যেগুলো খারাপ আছে, যেগুলো উম ভালো নয়, সেগুলোকে চেঞ্জ করা বলতে সেগুলো বন্ধ করে সমাজটাকে আরো আরো ভালো করে তোলা। ঠিক আছে? এটা হচ্ছে রিফর্ম মুভমেন্ট। রিফর্ম মুভমেন্ট মানে বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে রিফর্ম মুভমেন্টটা? কারো প্রশ্ন থাকলে বলবে। ঠিক আছে? তো গ্র্যাডুয়াল চেঞ্জ। বেসিক্যালি এ কি করে? যেটা আছে সেইটার হচ্ছে কিছুটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। সেটা কিছু বাদ যাবে, কিছু এড হবে, এরকম। ধরো আগে শিক্ষার ক্ষেত্রে সবার শিক্ষার অধিকার ছিল না। পরে স্বাধীনতার পরে সংবিধানে বলা হলো যে 14 বছর বয়স পর্যন্ত সবাইকে বাধ্যতামূলকভাবে কম্পালসারি এডুকেশন দিতে হবে, বা 8টি রাইট টু এডুকেশন অ্যাক্ট শুরু হলো। তাহলে রাইট টু এডুকেশন অ্যাক্ট শুরু হলো, আগে বলতো কি শূদ্রদের শিক্ষা দেওয়া হবে না। তাহলে এইটা কি, এই যে মুভমেন্টটা, এটা কিন্তু সংস্কার হলো, রিফর্ম হলো। ঠিক আছে? এটা কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়ে গেল না, রিফর্ম হলো। ঠিক আছে? কারিকুলাম রিফর্ম, আমরা দেখবে প্রতিবার সিলেবাস চেঞ্জ হচ্ছে, এ হচ্ছে যে এই কোনো কিছু বিষয় অ্যাড হচ্ছে, কোনো কিছু বাদ যাচ্ছে, এগুলো হচ্ছে সংস্কার, রিফর্ম। অর্থাৎ আমাদের সোসাইটিতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু চেঞ্জ প্রয়োজন। এই চেঞ্জটা করে হচ্ছে রিফর্ম মুভমেন্ট। এবং যেটা বললাম এবারে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গঠন করছে দেশ স্বাধীনতা করার জন্য। এইটা হচ্ছে রেভলিউশনারি মুভমেন্ট। ঠিক আছে? যে একটা সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে, একটা শাসক শ্রেণীকে চেঞ্জ করে আরেকটা মানে ভালো একটা বেটার বেটার শাসন ব্যবস্থা নিয়ে আসা। রাজ ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে সামন্ততন্ত্র এলো। হ্যাঁ, রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রজাতন্ত্র এলো। এটা হচ্ছে রিভলিউশনারি মুভমেন্ট। গণতন্ত্র এলো, রিভলিউশনারি মুভমেন্ট। হ্যাঁ, রাশিয়াতে যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে রিভলিউশনারি, রিভলিউশনারি মানে বিপ্লবাত্মক। অর্থাৎ এখানে র্যাডিক্যাল চেঞ্জ হয়। অর্থাৎ একটা আকাশ পাতাল পরিবর্তন। এমন একটা শিক্ষা ব্যবস্থা ছিল, তার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? পলিটিক্যাল এডুকেশনাল মুভমেন্ট, স্টুডেন্ট আপরাইজিং, এগুলো হচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ।
ঠিক আছে? এবং ৩ নম্বর টাইপ কি? সেটা হচ্ছে রেস্ট্রিকশন মুভমেন্ট। রেস্ট্রিকশন মানে কি? যে কোনো একটা বিষয় এসছে সেটাকে আমরা বাধা দেব। যে না এটা আমি চালু করতে দেব না। এটা আমরা চালু করতে দেব না। এই যে বিষয়টা। ধরো কৃষি বিল এলো। যে এই কৃষি বিল এলে কৃষকদের লাভের থেকে বেশি ক্ষতি হবে। ঠিক আছে? তো এটা চালু করতে দেব না। এইটা হচ্ছে রেস্ট্রিক্স মুভমেন্ট অর্থাৎ বাধা দিচ্ছে। এই বিল চালু করতে দেব না। অপোজ টু সার্টেন রিফর্ম অর্থাৎ কোন চেঞ্জ করার চেষ্টা করা হয়েছিল সেই চেঞ্জটা করতে দেবে না। বাধা দিচ্ছে। হ্যাঁ? যেমন আমরা এখন শিক্ষাক্ষেত্রে যে একটা মানে প্রাইভেটাইজেশন হচ্ছে, সব প্রাইভেট করে দেওয়া হচ্ছে। সেইটার জন্য প্রোটেস্ট করা হচ্ছে যে না শিক্ষাকে গভর্নমেন্টের আয়ত্তে রাখতে হবে। সরকারি দায়িত্বে রাখতে হবে। স্বাস্থ্যকে গভর্নমেন্টের আয়ত্তে রাখতে হবে। এই যে প্রাইভেটাইজেশন মুভমেন্ট হচ্ছে। বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলন চলছে। তো এগুলো হচ্ছে তোমার রেস্ট্রিকশন মুভমেন্ট। ঠিক আছে? আর হচ্ছে অল্টারনেটিভ মুভমেন্ট। অল্টারনেটিভ মুভমেন্ট মানে কি? ধরো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা সে জীবনী পড়েছো। সে নিজে কিন্তু প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিল না। ক্লাস 8 পর্যন্ত পড়া বন্ধ করে দিল। হ্যাঁ, প্রথাগত শিক্ষা লাভ করতে পারল না। বাড়িতে যেটুকু শিখলো এবং সে বুঝলো কি প্রথাগত শিক্ষা সম্পর্কে তার একটা কিন্তু বিরূপ মন্তব্য মানে বিরূপ মনোভাব গঠন হয়ে গেছে। সে তখন কি করলো? সে শান্তিনিকেতনে গিয়ে তপোবন শিক্ষা কনসেপ্ট নিয়ে এলো। তো এটাও তো এক ধরনের আন্দোলন। প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন একটা শিক্ষা ব্যবস্থা, নতুন একটা আন্দোলন। এটাকে বলে অল্টারনেটিভ আন্দোলন। অর্থাৎ এটা তোমার ভালো নয়, এটা খারাপ। মানে অ্যাডভোকেট এ নিউ মডেল। যে প্রথাগত ব্যবস্থা যেটা চলছে সেটাকে ভেঙে একটা নতুন মডেল তৈরি। যেরকম মন্তেশ্বরী, প্লেওয়ে, কিন্ডারগার্টেন মেথড, হোম হোম স্কুল মানে এইসব যে হোম স্কুল বাড়ি থেকে শিক্ষা লাভ করবে। এই যে মেথড গুলো, এগুলো হচ্ছে কিন্তু অল্টারনেটিভ মুভমেন্ট। অর্থাৎ প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা আছে তার কত খারাপ দিক আছে। সেই খারাপ দিকগুলোকে বের করার জন্য তারা কি করলো? অল্টারনেটিভ মুভমেন্ট শুরু করে। ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? এই অল্টারনেটিভ মুভমেন্টটা। তো এরপর হ্যাঁ, বলো? না। দেখো অল্টারনেটিভ মুভমেন্ট মানে প্রথাগত শিক্ষা কিন্তু বন্ধ হয়ে যায়নি। মন্তেশ্বরী আছে, টয়বেলের শিক্ষা চিন্তার আছে, বিশ্বভারতী আছে, সবই আছে। কিন্তু প্রথাগত শিক্ষা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। অল্টারনেটিভ আর রিভলিউশনারি মুভমেন্ট মানে কিন্তু এখন আর রাজতন্ত্র নেই। চেঞ্জ হয়ে গণতন্ত্রে এসছে। এখন আর ইংরেজরা আমাদের শাসন করছে না। এটা হচ্ছে রিভলিউশনারি। বুঝতে পেরেছো? আর হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ রিডেমটিভ মুভমেন্ট। রিডেমটিভ মুভমেন্ট মানে কি? এইখানে বেসিক্যালি মানুষ বলছে যে সোসাইটি তখনই চেঞ্জ হবে যদি তুমি নিজেকে চেঞ্জ করে নিতে পারো। যদি আমরা যদি সবাই ভালো হয়ে যাই তাহলে সোসাইটি আর খারাপ থাকবে? সমাজ খারাপ থাকবে? অর্থাৎ রিডেমটিভ মুভমেন্ট বলছে যে নিজেকে চেঞ্জ করো। ফোকাস অন পার্সোনাল অ্যান্ড মোরাল চেঞ্জ। তুমি নিজে ভালো হও, সোসাইটি এমনি ভালো হয়ে যাবে। সবাই যদি আমরা ভালো হয়ে যাই, সবাই যদি আমরা সৎ হয়ে যাই, তাহলে কিন্তু সোসাইটিতে আর খারাপ থাকবে। ঠিক আছে? তো এই জন্য রেডিপটিভ মুভমেন্ট বলছে আমাদের সোসাইটিতে শুধু চেঞ্জ করলে হবে না, আমাদের নিজেকেও চেঞ্জ করতে হবে। নিজেকেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এবং আমাদের নিজেদের পার্সোনাল এবং মোরাল চেঞ্জ করতে হবে। যেটা এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ এই কথাটা বলছে। ঠিক আছে? অস্তিত্ববাদ এই কথাটা বলছে। ১ সেকেন্ড দাঁড়াও। অস্তিত্ববাদ এই কথাটা বলছে। ঠিক আছে? যে নিজেকে চেঞ্জ করো। তো এখানে কি হচ্ছে এই যে ক্যারেক্টার বিল্ডিং, মোরাল এডুকেশন এগুলো বেশি গুরুত্ব। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো থিওরিজ অফ সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট কিভাবে হয়, কেন হয় সবই আমরা বিষয়গুলো পড়লাম। তো এর কতগুলো বিশেষ থিওরি আছে। এগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। প্রথমত হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন থিওরি, যেগুলো আমরা এগুলো তো আর শর্টে পড়লে হবে না। এই থিওরিগুলো আমাদের ডিটেইলসে পড়তে হবে। কিন্তু আজকের ক্লাসে আমরা জাস্ট থিওরিগুলোর নাম জানবো এবং নরমাল মানে কনসেপ্টগুলো জানবো যে সাধারণভাবে কি বলি। রিসোর্স মোবিলাইজেশন থিওরি বলছে আমাদের এই সোসাইটিতে যে এত রকম আন্দোলন হয় তার কারণ হচ্ছে সম্পদের জন্য ফান্ড, অর্গানাইজেশন, মিডিয়া, এই যে আমাদের সম্পদ আছে, রিসোর্স আছে, সেই রিসোর্স গুলো এক শ্রেণীর হাত থেকে আরেক শ্রেণীর হাতে চলে যাচ্ছে। তখনই হচ্ছে সোশ্যাল রিসোর্স যখন মোবিলাইজেশন হচ্ছে তখনই সোশ্যাল মুভমেন্ট হচ্ছে। কিরকম? প্রথমে দেখো আমাদের ব্রাহ্মণরা হচ্ছে সমগ্র ভারত মানে ভারতবাসীকে আমাদের যে ভারতীয় প্রেক্ষাপট দেখো সেখানে কন্ট্রোল করতো। কারণ তখন কি ছিল? বুদ্ধি বল। তখন রিসোর্স কি? সম্পদ কি? বুদ্ধি যার বল তার। বুদ্ধির দিক থেকে ব্রাহ্মণরা অনেক এগিয়ে ছিল। তো তখন তারা বুদ্ধিকে রিসোর্স হিসেবে কাজে লাগিয়েছে। তারপরে কি বললো? যে বুদ্ধি যার বল তার নয়, শক্তি যার তার বল। বাহুবল যার বেশি সেই থাকবে ক্ষমতা। মানে তখন বুদ্ধির থেকে শারীরিক শক্তি বেশি মানে সে রিসোর্স হিসেবে বেশি প্রায়োরিটি পেল। ঠিক আছে? তার ফলে ক্ষত্রিয়রা শাসন ব্যবস্থায় চলে। রিসোর্স যার কাছে স্থানান্তরিত হচ্ছে মানে সম্পদ যার কাছে যাবে
সেই ক্ষমতায় থাকবে এবং সেই সমস্ত বিষয়কে চেঞ্জ করবে। তো তারপরে এলো কি যে না, বুদ্ধিবল বাহুবল নয়, যার কাছে টাকা থাকবে, সম্পদ থাকবে, সেই গোটা সোসাইটিকে কন্ট্রোল। সে কি করলো? চেঞ্জ করলো। এই যে এখন ব্যবসায়ীরা, এখন ভারত বলো গোটা বিশ্বকে কারা শাসন করছে? বিজনেসম্যানেরা, যাদের প্রচুর টাকা ব্যাক হ্যান্ডে তারাই সাপোর্ট করছে, তারাই পরিচালনা করছে। তোমরা বিষয়গুলো দেখো, ধরো আম্বানি বলো, এ বলো, সে বলো, তারাই কিন্তু বেসিক্যালি আল্টিমেট পেছন থেকে পরিচালনা করছে। কারণ এখন হচ্ছে টাকা যার তার বল তার। অর্থাৎ রিসোর্স যেভাবে মোবিলাইজেশন হচ্ছে, রিসোর্স যেভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, তখনই কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং তখনই সোশ্যাল চেঞ্জ হচ্ছে। এই সোশ্যাল মুভমেন্টের জন্যই সোশ্যাল চেঞ্জ হয়, সেটা আমরা আলোচনা করব। এইটা হচ্ছে এক নম্বর থিওরি। দ্বিতীয় আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি। অর্থাৎ কিছু মানুষ থাকে, ধরো সোসাইটিতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, ধনী গরিব, হুম, মধ্যবিত্ত, বিভিন্ন সব ধরনের মানুষ থাকে। তো কিছু মানুষ হচ্ছে বঞ্চিত থাকে, রিলেটিভলি বঞ্চিত। ধরো আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, আমি মাসে 1 লাখ টাকা, 1 লাখ করে স্যালারি পাই। আরেকজন ধরো কেউ ধরো টিউশন পড়ায়, সে কি করছে? মাসে 500 টাকা বেতন পাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, সেও শিক্ষাদান করছে, একজন ইউনিভার্সিটি প্রফেসর সেও শিক্ষাদান করছে, আর একজন টিউশন টিচার সেও কিন্তু শিক্ষাদান করছে, তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু যে টিউশন করাচ্ছে সে কিন্তু বঞ্চিত, সে কিন্তু ডেপ্রাইভ হচ্ছে, বঞ্চিত হচ্ছে। অর্থাৎ সে শ্রম দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কম পয়সা পাচ্ছে, কম টাকা পাচ্ছে, এভাবে বঞ্চিত হচ্ছে। ঠিক আছে? এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর টাকা, আরেক শ্রেণীর মানুষ খেতেও পাচ্ছে না, মানে বঞ্চিত হচ্ছে। তো এই বঞ্চিত, মানে এই বঞ্চনা থেকে বাঁচার জন্যই আন্দোলন শুরু হয়। যেরকম দাস ব্যবস্থায় দাস মালিকদের প্রচুর টাকা, আর দাসেরা শুধু পরিশ্রম করে দিয়ে যাচ্ছে, কাজ করছে, কিন্তু তারা কিছুই পাচ্ছে না। সব জায়গা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, মান সম্মান পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না, টাকা পয়সা পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। তো তারা কি করলো? এই বঞ্চনা সহ্য না করতে পেরে তারা কিন্তু মুভমেন্ট শুরু করলো, আন্দোলন শুরু করলো এবং সোসাইটিকে চেঞ্জ করলো। এটা হচ্ছে রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি। অর্থাৎ এই বঞ্চনা থেকে আমরা যখন বঞ্চিত হই, আমরা কোনো অধিকার থেকে ধরো বঞ্চিত হই, ধরো নারী শিক্ষা, স্ত্রী এডুকেশন, হ্যাঁ, মেয়েদের শিক্ষা দেওয়া যাবে না, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে, ডেপ্রাইড হয়ে আছে, তারা কি করলো? আন্দোলন শুরু করলো, দিয়ে চেঞ্জ করলে নারী শিক্ষার অধিকার নিল তারা। হ্যাঁ, ধরো শূদ্ররা শিক্ষার অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকে, তারা তাদের আন্দোলন শুরু করলো, তারা কি করলো? তারা শিক্ষার তাদের দাবি আদায় করলো। এটা হচ্ছে রিলেটিভ ডেপ্রিভেশন। কারণ এই আন্দোলনটা কেন হচ্ছে? কারণ তারা বঞ্চিত ছিল, তাই তারা বঞ্চিত ছিল এবং সেটা অনুভব করেছে যে আমরা বঞ্চিত, তার ফলে তারা আন্দোলন করছে। এবারে এই ডেপ্রিভেশন থিওরির সঙ্গে রিলেটিভ টার্মটা কিন্তু যুক্ত থাকে। ধরো আমাদের দেশে, হ্যাঁ, একজন মজুর, একটা দিন মজুরি, দিনের শেষে 500 টাকা পায়। আর একজন লোক সে দিনের শেষে 1000 টাকা পায়। ধরো একটা কর্পোরেট এমপ্লয়ি দিনের শেষে 2000 টাকা পায়। তাহলে এই লোকটার থেকে তো এ কম পাচ্ছে, এ তো বঞ্চিত, তাই তো? এ তো ডেপ্রাইভড, তাই তো? কিন্তু দেখা গেল এই যে 500 টাকা পাচ্ছে, অন্য দেশে লেবার হয়তো 200 টাকা পায়। তাহলে সে কি বঞ্চিত পুরোপুরি? তাহলে কে বেটার? এক্ষুনি এই ক্ষেত্রে দেখলাম যে এই বঞ্চিত। এখন দেখছি যে না, ওর থেকেও কিন্তু খারাপ লোক আছে। আমরা ভাবছি কি আমরা বঞ্চিত, আমরা অধিকার পাচ্ছি না, কিছু পাচ্ছি না। যারা ভাবো তাদের সঙ্গে কম্পেয়ার করো। যারা দিনমজুরি করছে, যারা ফুটপাতে থাকছে, বাড়ি নেই, খাওয়ার নেই, হ্যাঁ, স্টেশনে থাকছে, তারা বেশি বঞ্চিত। অর্থাৎ আমাদের এই যে ডেপ্রিভেশন বলছি, এটা কিন্তু আপেক্ষিক। অর্থাৎ আমরা কার তুলনায় বঞ্চিত? যে দিনে 2000 টাকা পাচ্ছে তার তুলনায় আমি বঞ্চিত। তার তুলনায় আমি কম পাচ্ছি। অর্থাৎ রিলেটিভলি এর থেকে আমি কম পাচ্ছি। এই জন্য এখানে রিলেটিভ ডেপ্রিভেশন থিওরিটা বলা হয় এটা। ঠিক আছে? পলিটিক্যাল প্রসেস থিওরি থাকে, যেখানে পলিটিক্যাল অপরচুনিটি, পাওয়ার স্ট্রাকচার, এইসব বিষয়গুলো থাকে। আর নিউ সোশ্যাল মুভমেন্ট বেসিক্যালি এই রাইটস, এই যে ব্ল্যাক লিভ ম্যাটার্স, মি টু মুভমেন্ট, কালচারাল আইডেন্টিটি, এইসব বিষয়গুলোর উপর যখন মানে করছে যে আমাদের কালচারকে, এই ধরো বলা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজকে ধ্রুপদী সাহিত্যের দিতে হবে। এই যে বিষয়গুলো বলছে, এগুলো হচ্ছে নিউ সোশ্যাল মুভমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে? এরা কোনো একটা ইস্যুকে নিয়ে, কোনো একটা বিষয়কে নিয়ে এরা আন্দোলনটা করে। ঠিক আছে? এরপরে হচ্ছে চ্যালেঞ্জ ফেস বাই সোশ্যাল মুভমেন্ট ইন এডুকেশন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বা অন্য যেকোনো ক্ষেত্রে যখন এডুকেশন মানে মুভমেন্ট গুলো হচ্ছে, সোশ্যাল মুভমেন্ট গুলো হচ্ছে, সেখানে আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করি? প্রথমত হচ্ছে গভর্নমেন্ট বাধা দেয়, গভর্নমেন্ট রেস্ট্রিকশন করে। যখন কোনো পলিসির অপোজ করো, গভর্নমেন্ট সেখানে তোমার তার মানে সেনাবাহিনী দিয়ে আটকানোর চেষ্টা করে। ইনস্টিটিউশনাল ব্যারিয়ার থাকে, স্কুল মে রেস্ট্রিক্টস দ্য চেঞ্জ। গভর্নমেন্ট একটা পলিসি বের করলো, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল একটা বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা পলিসি এলো, ইউনিভার্সিটি বলছে আমি ওটা মানবো না।
ইনস্টিটিউশনাল ব্যারিয়ার থাকে, বা তুমি আন্দোলন করতে যাবে ইনস্টিটিউশন তোমাকে বাধা দেবে। সোসিয়েটাল ব্ল্যাক ক্লাস ট্র্যাডিশনাল গ্রুপ মে রিজেক্ট রিফর্ম, অর্থাৎ ধরো যারা ধরো একটা সময় কি হলো যে ওমেন এডুকেশনের আন্দোলন হলো, বললো যে মেয়েদের শিক্ষার অধিকার দিতে হবে, কিন্তু এক শ্রেণী থাকবে দেখবে যারা সোশিয়াল ব্ল্যাকলেস মানে বেসিক্যালি ট্র্যাডিশনাল গ্রুপ, তারা কিন্তু এর বিরোধিতা করবে। ধরো রামমোহন যখন বলছে সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে হবে, তখন কি সবাই ওর পক্ষ সাপোর্ট করেছিল ওকে যে হ্যাঁ করে দাও করে দাও? এমন কিন্তু নয়, প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে, প্রচুর জন বাধা দিয়েছে সোসাইটি থেকে। এইটাকে বলে সোশিয়েটাল ব্ল্যাক। ফান্ডিং ইস্যু থাকে, তুমি একটা মুভমেন্ট করতে গেলে স্ট্রাগল করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়, তো সেইটা কিন্তু তোমার চ্যালেঞ্জ একটা সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে। এবং মিস ইনফরমেশন অনেক সময় কি করা হয় যে মানে কিছু মানে ভোগী নেতারা বা লিডাররা, তারা আন্দোলনটাকে নিজের স্বার্থে ইউজ করবে বলে, সোশ্যাল মুভমেন্ট গুলোকে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে ইউজ করবে বলে মিস অন ইনফরমেশন ছড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়া হতে পারে, অন্যান্য জায়গা হতে পারে, বিভিন্ন জায়গায় মিস ইনফরমেশন, হ্যাঁ, গসিপ ছড়িয়ে দেয়। তো এগুলো কিন্তু সোশ্যাল মুভমেন্টের বাধা। তো এই হচ্ছে জেনারেল কনসেপ্ট সোশ্যাল মুভমেন্টের কনসেপ্ট। আমরা কিন্তু থিওরিতে যাইনি, এখন জাস্ট থিওরি বিষয়গুলো বললাম। তো এই হচ্ছে এর কনসেপ্ট। যাই হোক, বিষয়গুলো বোঝা গেল না? সমস্যা হচ্ছে? আচ্ছা, চলো তাহলে আমরা দেখি কতগুলো প্রশ্ন আলোচনা। এখানে এমসিকিউ আছে, প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা সবাই কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো, বেসিক্যালি আমাদের পড়ানোর সিস্টেমটা তোমাদের আগেই বলা হয়েছে যে আমাদের বিষয়গুলো পড়ানো হবে, এমসিকিউ প্র্যাকটিস করা হবে, অ্যাপে গিয়ে এমসিকিউ এবং পিওয়াইকিউ প্র্যাকটিস করবে, এভাবে একটা একটা ইউনিট কমপ্লিট হবে, নোটস দেখবে, ভিডিও দেখবে, এভাবে কমপ্লিট হবে। তো বিষয়গুলো বলা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে আজকের ক্লাসে কতটা বুঝলে সেটা জানার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলোর অ্যান্সার দিতে পারছো। প্রথম প্রশ্ন দেখো, হু ডিফাইন সোশ্যাল মুভমেন্ট অ্যাজ কালেকটিভ এন্টারপ্রাইজ সিক টু এস্টাবলিশ এ নিউ অর্ডার অফ লাইফ? এটা কে বলেছে? চার্লস টেলি, হার্বার্ট ব্লুমার, মেরিও রেনি, রুডলেফ হাস? বলো। প্রাপ্তি দুই অ্যান্সার দিচ্ছ, মানে বি বলছো, আর সবাই বলো, বলো ভালো লাগবে, মানে ঠিক হোক ভুল হোক রেসপন্স করো, দেখো মানে তোমাদের বিষয়টা ভালো লাগবে এবং কি হবে। শিল্পী দুই বলছো, ঠিক আছে, একটু দ্রুততার সঙ্গে বলার চেষ্টা করবে, কারণ ক্লাসটা মানে আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো করতে হবে, ঠিক আছে? পারমিতা হ্যাঁ বি বলছো, হ্যাঁ একদম ব্লুমার, একদমই তাই। হার্বার্ট ব্লুমার, এক্ষুনি আমরা ডেফিনেশনের একদম প্রথম ডেফিনেশনে এই প্রশ্নটা ছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরে এই প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিটিস অফ সোশ্যাল মুভমেন্ট? এইখানে কোনগুলো সোশ্যাল মুভমেন্টের ক্যারেক্টারিটিস নয়? বলো। কালেকটিভ অ্যাকশন, শর্ট টার্ম প্রোটেস্ট অনলি, আইডিওলজিক্যাল বেসিস, আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ? অ্যান্সার দাও। কৃতিকা দুই বলছো, প্রাপ্তি দুই বলছো, আর যা দুই, হ্যাঁ দেবান্তি, একদমই তাই, একদমই তাই। শর্ট টার্ম প্রোটেস্ট অনলি, অর্থাৎ মানে এখানে দেখো, এমন নয় কিন্তু শর্ট টার্ম প্রোটেস্ট হয় না, এমনটা নয়। সোশ্যাল মুভমেন্টে কি শর্ট টার্ম প্রোটেস্ট হয় না? হয়, কিন্তু শুধুমাত্র শর্ট টার্ম প্রোটেস্ট বা লং টার্ম মুভমেন্ট হয় না, এর জন্যই কিন্তু এটা ভুল অ্যান্সার। অর্থাৎ এখানে যদি অনলি না থাকতো, তাহলে কিন্তু এটা ভুল অ্যান্সার হতো না, জাস্ট অনলি আছে বলে ভুল অ্যান্সার। সোশ্যাল মুভমেন্ট শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। অনেকে অ্যান্সার দিয়েছো, পারমিতা, আনন্দ, বা থ্যাংক ইউ সবাইকে। পরের প্রশ্ন দেখো, রাইট টু এডুকেশন মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ মুভমেন্ট? এটা কোন ধরনের মুভমেন্ট? রিভলিউশনারি মুভমেন্ট, রেজিস্ট্রেশন মুভমেন্ট, রিফর্ম মুভমেন্ট, অল্টারনেটিভ মুভমেন্ট? বলো। শিক্ষার অধিকার আইন, এটা কোন ধরনের আন্দোলনের ফলে? কৃতিকা সি বলছো, বিদুল, প্রাপ্তি, সবাই সি অ্যান্সার করছো, থ্যাংক ইউ। পারমিতা, আনন্দ, সবাই সি বলছো, ঠিক আছে, একদমই তাই। সঠিক অ্যান্সার হচ্ছে রিফর্ম আন্দোলন। কারণ এখানে আগে সবারই শিক্ষার অধিকার ছিল না, ঠিক আছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার শিক্ষার অধিকার ছিল না, কিন্তু অনেকেরই ছিল। সেটাকে রিফর্ম করে কি করা হলো যে সবাইকে শিক্ষার অধিকার দেওয়া, সবাইকে আইন দেওয়া। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়ে গেল না, যা ছিল তারপরে আবার কিছু অ্যাড হলো, যে সবাইকে দেওয়া হবে, ঠিক আছে, যে বাদ ছিল তাকে অ্যাড করে দেওয়া, রিফর্ম মানে সংস্কার করা হবে, রিফর্ম মুভমেন্ট। পরে এই প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য মুভমেন্ট ফোকাস অন পার্সোনাল মোরাল ট্রানজাকশন রাদার দ্যান পলিটিক্যাল চেঞ্জ? কোন মুভমেন্ট পলিটিক্যাল চেঞ্জের পরিবর্তে পার্সোনাল এবং মোরাল ডেভেলপমেন্টের উপর জোর দেয়? কোন ধরনের মুভমেন্ট বলো? এইটা থেকে প্রশ্ন আসে, এটা থেকে প্রশ্ন এসেছিল।
এটা হচ্ছে হ্যাঁ একদম বি 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 বলছো প্রাপ্তি সেবান্তি। আর সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। রমিতা, এই তো, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ একদম, এটা হচ্ছে রিডেমটিভ মুভমেন্ট, যেখানে কি বলছে সোসাইটিকে চেঞ্জ করতে হবে না, পলিটিক্যাল চেঞ্জ করতে হবে না, নিজেকে চেঞ্জ করে নাও, তাহলে দেখবে অটোমেটিক হয়ে যাচ্ছে। এই দেখো অ্যাসারশন রিজন আছে। অ্যাসারশনে কি বলা হচ্ছে? অ্যাসারশনে বলা হচ্ছে, হ্যাঁ বউ তুমি অ্যান্সার করলে, দ্য ওমেন রাইট মুভমেন্টস লিড টু পলিসিস লাইক টাইটেল 11 ইন দ্য ইউএস। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি ওমেন রাইট মুভমেন্ট, আমাদের যে নারীদের শিক্ষার অধিকার বা নারীদের যে কোনো ধরনের অধিকার, এটা হচ্ছে আমেরিকার যে 11 টাইটেল, মানে সেখানেও বেসিক্যালি যারা 11 টাইটেল সম্পর্কে জানো না বলে দিচ্ছি, তারা সেখানে বেসিক্যালি ওই জেন্ডার ইকুইটি নিয়েই আলোচনা করে। হ্যাঁ, তো এই রিজন বলছে কি 11 এনশিওর জেন্ডার ইকুয়ালিটি ইন এডুকেশন। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে সঠিক আনসারটা কি হবে? দুটো স্টেটমেন্ট ঠিক না দুটো ভুল, না একটা ঠিক একটা ভুল? কারেক্ট এক্সপ্লেনেশন কিনা সেটা দেখো, বলো একটু, বোঝার চেষ্টা করো, জাস্ট পড়ো, অ্যাসারশন রিজনটা পড়ো এবং অ্যান্সার দাও। বুঝতে পারবে, পড়লেই বুঝতে পারবেন, বলেই দিলাম। আর্টিকেল 9 और 11? ও সরি সরি, আমি 11 বললাম, এটা 9, আর্টিকেল 9 9। থ্যাংক ইউ কৃতিকা। হুম, আর্টিকেল 9, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে কিন্তু দুটোই অপশন ঠিক, অর্থাৎ আমাদের যে হিউম্যান রাইট মুভমেন্ট এবং ইউএস এর আর্টিকেল 9, এখানেও বেসিক্যালি জেন্ডার ইকুইটির কথা বলা হচ্ছে, এনশিওর করা হয়, অর্থাৎ বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এ। এটা কিন্তু সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, এখানেও দুটো, এই প্রশ্নগুলো খুব সহজ হয় কিন্তু একটু বলতে মানে সমস্যা হয় না বুঝতে পারলে। অ্যাসারশন রিজন হচ্ছে প্রশ্ন যদি না বুঝতে পারো অ্যান্সার করতে পারবে না। তো অ্যাসারশন রিজন কি? সোশ্যাল মুভমেন্ট অলওয়েজ লিড টু ইমিডিয়েট পলিসি চেঞ্জ। দ্বিতীয় বলছে মুভমেন্ট অবটেন ফেস রেস্ট্রিকশনস ফ্রম অথরিটিস অ্যান্ড রিকোয়ার সাস্টেন্স এফোর্ট। যদি কেউ ইংলিশের মানে না বুঝতে পারো সে বলবে, জিজ্ঞেস করবে, কিন্তু আমি বলে দিচ্ছি, বলে দেবো, ঠিক আছে। আনন্দ বি বলছো, এইচ কারেক্ট, এইচ কারেক্ট। দেখো এইখানে বই মানে দেখো, ইনেড হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে তোমার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল না থাকলে তুমি পারবে না, ঠিক আছে। একটু ভালো করে পড়ে দেখো। ডি, হ্যাঁ ডি বললে সেভেন্টি, দুই ডিটাই হচ্ছে সঠিক আনসার। একটা ভুল, কেন ভুল দেখো, সোশ্যাল মুভমেন্ট অলওয়েজ, ইংলিশে যেটা বললাম আগের একটা প্রশ্ন করলে যেখানে অনলির জন্য ডিফারেন্ট অ্যান্সার হচ্ছে, এখানেও দেখো সোশ্যাল মুভমেন্ট অলওয়েজ লিড টু ইমিডিয়েট পলিসি চেঞ্জ, অর্থাৎ সোশ্যাল মুভমেন্ট সবসময় কি করে, এক্ষুনি এক্ষুনি মানে পলিসিটাকে চেঞ্জ করে দিতে। শুধু কি পলিসি চেঞ্জ করার জন্য সোশ্যাল মুভমেন্ট হয়, বা ইমিডিয়েট মানে পলিসি চেঞ্জ করার জন্য সবসময় সোশ্যাল মুভমেন্ট হয়, অন্য কোনো কারণে সোশ্যাল মুভমেন্ট হয় না? হয়। যেখানে অলওয়েজ বলা হয়েছে, এই জন্য এটা কিন্তু ভুল। দ্বিতীয়ত কি বলছে দেখো, রিজনটা কিন্তু ঠিক আছে, মুভমেন্ট অফটেন ফেস রেস্ট্রিকশন, অর্থাৎ মুভমেন্ট করতে গেলে, আন্দোলন করতে গেলে মাঝে মাঝে কিন্তু তোমার বাধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন অথরিটিস থেকে, গভর্নমেন্ট বাধা দেবে, ইনস্টিটিউশন বাধা দেবে। তো সেই জায়গায় সাস্টেন এফোর্ট প্রয়োজন, সেখানে কিন্তু যথাযথ পদক্ষেপ প্রয়োজন। এই ডিটা কিন্তু ঠিক, অর্থাৎ এ ভুল আর ঠিক, ডিটাই সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি এক্সপ্লেন হোয়াই পিপুল পার্টিসিপেট ইন সোশ্যাল মুভমেন্ট। রিজন বলছে ইট সাজেস্ট দ্যাট মুভমেন্ট অ্যারাইজ ওয়েন পিপুল ফিল দে ল্যাক রিসোর্স কম্পেয়ার টু আদার। যদি বুঝতে না পারো বলো, আমি বলে দেবো। মিতালি এক বলছো, আর সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আনন্দ বল, হ্যাঁ একটু বলে দিন। আচ্ছা দেখো, প্রথম অ্যাসারশন কি বলছে দেখো, রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি, যে আমরা সোশ্যাল মুভমেন্ট থিওরি গুলো পড়ে এলাম, জাস্ট কনসেপ্টটা পড়লাম, বেশি কিছু ডিটেলসে পড়িনি। এক্সপ্লেন করছে কি হোয়াই পিপুল পার্টিসিপেট ইন সোশ্যাল মুভমেন্ট, কেন মানুষ আন্দোলনে বা সামাজিক আন্দোলনে কেন যোগদান করে, কেন করে, এর উত্তর দেওয়া হয়েছে রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি। এটা কি ঠিক না ভুল? রিলেটিভ ডেপ্রিভেশন ঠিক, রিলেটিভ ডেপ্রিভেশনের থিওরিতে কি বলা হচ্ছে, যে একটা মানুষ যখন বোঝে যে অন্যান্যদের থেকে সে বঞ্চিত হয়ে আছে,
এই বঞ্চনা থেকে বেরোনোর জন্য, নিজের অধিকারের জন্য মুভমেন্ট করে। তো কেন মানুষ সোশ্যাল মুভমেন্টে পার্টিসিপেট করে, এর কারণ কিন্তু এই থিওরি থেকেই পাবে। রিজন কি? ইট সাজেস্ট দ্যাট মুভমেন্ট অ্যারাইজ ওয়েন পিপল ফিল দে ল্যাক রিসোর্স কম্পেয়ার টু আদার। অর্থাৎ এই মানে রিসোর্স রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি কি বলে, কি সাজেস্ট করে, যে মুভমেন্ট অ্যারাইজ হয়, মুভমেন্ট গড়ে ওঠে, আন্দোলন গড়ে ওঠে কখন? যখন পিপল মনে করে, অনুভব করে যে আমার কাছে অন্যের তুলনায়, অন্যজনের তুলনায় আমার কাছে কম সম্পদ আছে। অন্যজন 1000 টাকা পাচ্ছে, আমি সেখানে 100 টাকা পাচ্ছি। আমি অর্থাৎ অন্য থেকে আমি মানে কম পাচ্ছি, আমি বঞ্চিত হয়ে যাচ্ছি, আমাকে দেওয়া হচ্ছে না, আমাকে কম দেওয়া হচ্ছে। তখনই হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। অনেকেই বলেছো বোথ আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন হবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এই ম্যাচিং টাইপের প্রশ্ন নেটের ক্ষেত্রে খুবই আসে, তোমরা যারা নেট পরীক্ষা দিয়েছো জানো। সিভিক এখানে হচ্ছে সোশ্যাল মুভমেন্ট গুলো একটা টেবিলে দেওয়া আছে, আর একটা ইম্প্যাক্ট, তার কোনটা কি প্রভাব? সিভিল রাইট মুভমেন্ট, ওমেন রাইট মুভমেন্টস, এলজিবিটিকিউ রাইটস মুভমেন্ট, এনভায়রনমেন্টাল মুভমেন্ট, এগুলো কোনটার সঙ্গে কোনটা যাবে সেটা ম্যাচ করাতে হবে। এখানে বলছে ইন্ট্রোডিউস সাস্টেনেবিলিটি এডুকেশন, লিগাল রিকগনিশনস অফ সেম সেক্স ম্যারেজ, জেন্ডার ইকুয়ালিটি ইন এডুকেশন, ইউএস এর রিগ্রেশন ইন দ্য ইউএস, এই স্কুল ডিসেগ্রিগেশন ইন দ্য ইউএস। ম্যাচিং করো, একটু ভালো করে দেখে করো। কৃতিকা আরজা এ বলছো, মিতালি ডি বলছিলে। এই ম্যাচিং গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। শিল্পী এ, পাবন্তী এ বলছো, একদমই তাই। এক্ষেত্রে কিন্তু এটা সঠিক হবে। সিভিক রাইট মুভমেন্টে যাবে স্কুল ডিগ্রিগেশন ইন ইউএসএ, আর হিউম্যান রাইট মুভমেন্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, ওমেন রাইটস মুভমেন্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি ইন এডুকেশন। আর এই যে এলজিবিটিকিউ প্লাস রাইট মুভমেন্ট, এটা হচ্ছে লিগাল রিকগনিশন অফ সেম সেক্স ম্যারেজ, এই যে ছেলেরা মানে ওই লিসবিয়ান এটি হ্যান ত্যান এইসব বিষয়গুলো, হ্যাঁ, সেম সেক্স মি টু আন্দোলন বেসিসে যেটা হয়েছিল। আর এনভায়রনমেন্টাল মুভমেন্ট কি করে, যে আমাদের ইন্ট্রোডিউস সাস্টেনেবিলিটি এডুকেশন, অর্থাৎ সাস্টেনেবল এডুকেশন মানে কি জানো তো, যে আমাদের এমন শিক্ষা দিতে হবে যেটা হচ্ছে আমরা আমরা সোসাইটির উন্নতি করব, বস্তু জগতের উন্নতি করব, কিন্তু বস্তু জগৎকে ধ্বংস করে নয়। আমি গোটা গাছপালা কেটে ঘরে এসি লাগিয়ে দিলাম, দিয়ে বললাম আমি টেকনোলজি ডেভেলপ করে নিয়েছি, টেকনোলজি উন্নত করে নিয়েছি, এইটা কিন্তু হবে না। আমাদের এনভায়রনমেন্ট মানে কি করে, পরিবেশকে রক্ষা করে আমাদের উন্নতি। তো এরপরে এই প্রশ্ন দেখো, এইটা হচ্ছে একটু ইনফরমেটিভ প্রশ্ন, যদি কেউ বলতে পারো চেষ্টা করো, নাহলে বলছি, ঠিক আছে? আজকে পড়াইনি তাই, মানে কিন্তু তোমরা জানো নিশ্চয়ই, তোমরা তো পড়েছো। রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি, রিসোর্স মোবিলাইজেশন থিওরি, পলিটিক্যাল প্রসেস থিওরি, নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরি, এই যে থিওরিগুলো কে কে কোনটা দিয়েছে? ও সরি, এটার অ্যান্সার চলে এলো না। আচ্ছা, যাই হোক, তো দেখে দেখে রাখো, রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি এগুলো আমরা ডিটেলসে পড়াবো, এটা হচ্ছে রবার্ট মার্টন। আর রিসোর্স মোবিলাইজেশন থিওরি হচ্ছে মেয়ার জাল্ড অ্যান্ড জন ম্যাককার্থে। আর পলিটিক্যাল প্রসেস থিওরি ম্যাক অ্যাডাম, ডং ম্যাটাকার অ্যাডাম। আর সোশ্যাল মুভমেন্ট থিওরি হচ্ছে আমাদের অ্যালাইন টরেন্স। এদের হচ্ছে থিওরি। তো দেখে রাখো একটু বিষয়গুলো। হ্যাঁ, হ্যাঁ, অলরেডি মেনশন হয়ে গেছে, মানে আমি বেসিক্যালি ডবল ক্লিক করে দিয়েছি আর কি, ওই জন্য অ্যান্সারটা চলে এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটা দেখো, কোনটা কোন মুভমেন্টের মধ্যে যাবে? তোমরা ফ্রান্স রিভলিউশন জানো, সিভিল রাইট মুভমেন্ট সম্পর্কে জানো, প্রোটেস্ট এগেনস্ট এডুকেশন বাজেট কাট, হোম স্কুল মুভমেন্ট, এগুলো কোনটা টাইপস অফ মুভমেন্ট এখানে দেওয়া আছে, কোনটা কার সঙ্গে ম্যাচ করবে সেটা দেখো। কোনটা রিভলিউশনারি মুভমেন্টের সঙ্গে যাবে, কোনটা রিফর্ম মুভমেন্টের সঙ্গে যাবে, কোনটা রেস্ট্রিকশন মুভমেন্টের সঙ্গে যাবে, কোনটা অল্টারনেটিভ মুভমেন্টের সঙ্গে। আনসার দেওয়ার চেষ্টা করো। আমি তাহলে বলছো এ হবে কিনা। হুম, এ বলছো, আর যা সেবান্তি সি বলছো, সাপিরা সি বলছো, একটু দেখে বলো। সি একটু ভুল হচ্ছে, হ্যাঁ। কৃতিকা এ ডি, আনন্দ সি, গৌতমী এ বলছো। দেখো এখানে দেখো, কিছু বিষয় তো ম্যাচ করতে পারছো। অল্টারনেটিভ মুভমেন্টটা কি, হোম স্কুল মুভমেন্টটা অল্টারনেটিভ মুভমেন্ট বলছিল না, যে প্রথাগত শিক্ষার বিরোধিতা করে, ধরো হোম স্কুল মুভমেন্ট, মন্তেশ্বরী, তপবন শিক্ষা, ঠিক আছে? আর দেখো প্রোটেস্ট এগেইনস্ট এডুকেশন বাজেট, অর্থাৎ বাজেট কাট, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কি বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে। ধরো প্রথমে শিক্ষা খাতে 5% ব্যয় করা হতো, এখন দেখা গেলো নতুন পলিসিতে বলছে 4% ব্যয় করা। তুমি বলছো কি এই নীতি বাদ দিতে হবে, এই কমানো যাবে না। রেস্ট্রিকশন প্রোটেক্ট, এটা হচ্ছে রেস্ট্রিকশন প্রোটেক্ট, অর্থাৎ সির সঙ্গে 3।
এটা বেসিক্যালি একটাই সঠিক অ্যান্সার। রিভলিউশনারি মুভমেন্ট কি? ফ্রান্স রিভলিউশন। ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল ওখান থেকেই কিন্তু গণতন্ত্রের সূচনা। ঠিক আছে? ওখানেই রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে গণতন্ত্রের শুরু। এটা হচ্ছে কিন্তু রিভলিউশনারি মুভমেন্ট ওটা। রিফর্ম মুভমেন্ট হচ্ছে সিভিল রাইট মুভমেন্টস। হ্যাঁ? ইউএসএ যে নারীদের শিক্ষার অধিকার, ভোটদানের অধিকার এইসব যে মুভমেন্ট গুলো, জনগণের যে অধিকার, ভোটদানের অধিকার। এটা হচ্ছে রিফর্ম। আর রেস্ট্রিক্টস মুভমেন্ট, প্রোটেস্ট এগেইনস্ট এডুকেশন বাজেট আর অল্টারনেটিভ মুভমেন্ট, হোম স্কুল মুভমেন্ট। ঠিক আছে? বোঝা গেল বিষয়গুলো? ঠিক আছে? প্রশ্নগুলো মানে ভালো লাগছে? পরে দেখো। থিওরি অ্যান্ড কোর ফোকাস। রিসোর্স মোবিলাইজেশন থিওরি, পলিটিক্যাল প্রসেস থিওরি, রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি, নিউ সোশ্যাল থিওরি। এটা কে কোন জায়গায় বেশি গুরুত্ব দেয়? এটা ম্যাচ করাতে হবে। চেষ্টা করো। কৃতিকা ১ বলছো, শিল্পী ১ বলছো, মিতালি ২ বলছো, বি বলছো। আনন্দ বি বলছো। দেখো রিসোর্স মোবাইল দেখো এইখানে এই যে অ্যান্সার গুলো কিছুজন ভুল করলে, ভুল একটাই কারণে করলে। সেটা হচ্ছে এগুলো হয়তো ইংলিশটা একটু কম বুঝছো, মানে বুঝতে পারছো না বিষয়টা। তাই। তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো জায়গা ছিল না। রিসোর্স মোবিলাইজেশন কি? দেখো ইউজ অফ নেটওয়ার্ক অ্যালায়েন্স অ্যান্ড রিসোর্সেস। যখন আমার যোগাযোগ, আমার সুবিধা যা যা আছে, আমার যা সম্পদ আছে সবটা লাগিয়ে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন। পলিটিক্যাল প্রসেস থিওরি বুঝতে পেরেছো? পলিটিক্যাল অপরচুনিটি ফর মুভমেন্ট, অর্থাৎ আমরা রাজনৈতিক সুবিধা নিচ্ছি মুভমেন্ট এই এই এক্সচেঞ্জ করার জন্য। আর রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি কি করে বলে বলতো? প্রিসিডস ইনইকুয়ালিটি লিডিং টু অ্যাকশন। অর্থাৎ যখন অসমতা আসে, ইনইকুয়ালিটি আসে, তখন এই অসমতাকে দূর করার জন্য আমরা যখন কাজ করি, অ্যাকশন করি বা প্রতিবাদ করি, সেটাকে বলে রিলেটিভ ডেপ্রিভেশন থিওরি। এইটাই কথা বলে তো। অসমতাটাকে যখন কোনো অসমতার কারণে আন্দোলন শুরু হয়। আর নিউ সোশ্যাল মুভমেন্ট, কালচারাল আইডেন্টিটি, কোয়ালিটি অফ লাইফ ইস্যু, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা। ঠিক আছে? অর্থাৎ এটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, এখানে অ্যাসারশন রিজন আছে। সোশ্যাল মুভমেন্ট অফটেন ইউজ ফ্রেমিং প্রসেস টু সেভ পাবলিক পারসেপশন। অর্থাৎ সোশ্যাল মুভমেন্ট মাঝে মাঝে কি করে? ফ্রেমিং প্রসেস করে পাবলিক পারসেপশন। মানে ধরো তুমি একটা আন্দোলন করছো, কোনো একটা বিষয় নিয়ে তুমি আন্দোলন করছো, সেই আন্দোলনটা সাকসেস হবে না ব্যর্থ হবে, সেইটা নির্ভর করে যে পাবলিক, জনগণ সেটাকে সাপোর্ট করছে কিনা, বা জনগণ সেটাকে কোন চোখে দেখছে। জনগণ যদি বলে হ্যাঁ তোমাদের দাবিগুলো ভালো ঠিকঠাক, তাহলে সেটা সাকসেস হবে। আর যদি বলে, পাবলিক বলে যে না তোমাদের দাবির কোনো ভিত্তি নেই, তাহলে কিন্তু সেই মুভমেন্ট ব্যর্থ হবে। তো এই পাবলিক পারসেপশনটা গঠন করার জন্য, জনগণের মধ্যে ভালো মনোভাব গঠন করার জন্য, যাতে তাদের মধ্যে পজিটিভ মনোভাব আছে যে আমাদের সাপোর্ট করে, তার জন্য ফ্রেমিং প্রসেস ইউজ করে। অর্থাৎ মানুষকে বোঝাই, দেখো এটা হয়ে গেছে, এটা করছে, এটা না করলে এটা হবে, এই হবে, এবার বোঝানোর চেষ্টা হচ্ছে। তো ইফেক্টিভ ফ্রেমিং ক্যান ইনফ্লুয়েন্স হাউ পিপল আন্ডারস্ট্যান্ড এন্ড রিঅ্যাক্ট সোশ্যালি। তো এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার, মানে আনন্দ, সাফিরা, কৃতিকা, মিতালি সবাই এ বলছো, এটাই সঠিক অ্যান্সার। অর্থাৎ সোশ্যাল মুভমেন্টে আমাদের ফ্রেমিং প্রসেস লাগে। ফ্রেমিং প্রসেস মানে কি? মানুষের মেন্টালিটিটাকে চেঞ্জ করা দরকার আছে। ধরো রামমোহন রায় বলছে বিধবা বিবাহ, এই সরি, সতীদাহ প্রথা বন্ধ করতে হবে। বিদ্যাসাগর বলছে কি? বিধবা বিবাহ চালু করতে হবে। তো তারা কিন্তু উত্তর, মানে তারা এবারে লোককে কি করে বোঝাবে? পাবলিক পারসেপশন, মানুষের মেন্টালিটি কিভাবে চেঞ্জ করবে? তখন বিদ্যাসাগর কি করলো? পুরাণ ঘাঁটতে শুরু করলো। পুরাণ গুলো ঘেঁটে দেখালো যে সেখানেও কিন্তু বিধবাদের বিবাহর উল্লেখ আছে, অর্থাৎ এটা লিগাল হতেই পারে। তখন তাদের যখন এরকম করে ফ্রেমিং প্রসেসের মাধ্যমে তাদের কাছে তুলে ধরা হলো, তখন তাদের মেন্টালিটিটা কিন্তু চেঞ্জ হলো। তারা বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে বিধবা বিবাহ চলবে, বিধবা প্রথা বন্ধ হবে, এইসব। ঠিক আছে? রিজন কি বলছে? ইফেক্টিভ ফ্রেমিং ক্যান ইনফ্লুয়েন্স হাউ পিপল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিঅ্যাক্ট টু সোশ্যালিজম। অর্থাৎ ইফেক্টিভ ফ্রেমিং প্রসেসটা কি বলে? যে মানুষ কিভাবে ইনফ্লুয়েন্স হয়, কিভাবে বোঝে এবং কিভাবে সোশ্যালিজমকে রিঅ্যাক্ট করে, মানে প্রতিক্রিয়া করে, এই বিষয়গুলো বুঝতে গেলে তোমাকে ইফেক্টিভ ফ্রেমিং প্রসেসটা তোমাকে বুঝতে হবে। তাহলে ইফেক্টিভ ফ্রেমিং হচ্ছে, বা ফ্রেমিং প্রসেস হচ্ছে এমন একটা পদ্ধতি যার সাহায্যে আমরা মানুষের মানসিকতাটাকে চেঞ্জ করার চেষ্টা করি, মানুষের বোঝার ক্ষমতাটাকে চেঞ্জ করার চেষ্টা করি, এবং তাকে আমাদের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? assertion reason আছে দেখো। The LGBTQ+ movement, right movement, has contributed the legal of sex, same sex marriage in many countries.
ঠিক আছে। আর রিজন বলছে লিগাল রিফর্ম ইন এডুকেশন এন্ড ম্যারেজ ল ক্যান রিফ্লেক্ট চেঞ্জ ইন দ্য সোশ্যাল মুভমেন্ট। বুঝতে পেরেছো মানেটা? বুঝতে পেরেছো না বলবো বাংলাটা? প্রথমে বলছে যে এই যে এলজিবিটিকিউ এই মুভমেন্টটা হচ্ছে ওই সেম সেক্স ম্যারেজ মেনি কান্ট্রিতে এটা লিগালাইজ করা হয়েছে, মানে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ছেলেরা ছেলেরা ছেলেদের বিয়ে করতে পারবে, মেয়েরা মেয়ে বিয়ে করতে পারবে, ওটা তাদের ব্যাপার, যা কিছু করতে পারবে, ও আইনি অধিকার দিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক না বলতে বলছে। দ্বিতীয়ত বলছে এই যে লিগ্যাল রিফর্ম অর্থাৎ আইনি যে অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ আইনে ছিল না, পরে সেটাকে আইনি অধিকার দেওয়া হয়েছে। এটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে বা ম্যারেজের ক্ষেত্রে বিভিন্ন ল হতে পারে। এইটা কি সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে বা সোশ্যাল মুভমেন্টের পরিবর্তনের ক্ষেত্রে রিফ্লেক্ট ফেলে, মানে কোনো প্রতিক্রিয়া ফেলে? ফেলে না? ফেলে। এখানে কিন্তু দুটোই ঠিক। ঠিক আছে। এই রিফর্ম লিগ্যাল রিফর্ম ধরো আমরা বললাম আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ অ্যাক্ট মানে হয়েছে তোমাকে শিক্ষার অধিকার আইন, তোমাকে যেতেই হবে, তোমাকে সব বাধ্যতামূলকভাবে পড়তেই হবে 8 পর্যন্ত ক্লাস। তো লিগ্যাল যখন রিফর্ম হয়ে যাচ্ছে তখন কিন্তু সোশ্যাল মুভমেন্টের এটা চেঞ্জ হয়। এ বোধ কিন্তু সঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, হ্যাঁ থ্যাংক ইউ। আর এর এই নোটসটা আমাদের কিন্তু অ্যাপে আছে। ঠিক আছে, নোটসটা কি দেখে নিয়েছো তোমরা? হুম। আচ্ছা, হ্যাঁ নোটসটা আমরা যতটা সম্ভব মানে ওই শুধু ইনফরমেশন রেখে আর অন্য কিছু না রেখেই নোটসটা তৈরি করেছি, মানে জাস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো। কারণ দেখো তোমাদের কাছে টেক্সট বই বা অন্যান্য বিভিন্ন বই সেগুলো তো তোমাদের কাছে আছে, থ্যাংক ইউ আরজা, থ্যাংক ইউ মিতালি। তো সেগুলো তো আছেই। এইটা হচ্ছে একদম কম্প্যাক্ট ভাবে বানানো, যতটা কম্প্যাক্ট মানে আমাদের মানে মানে যতটা আমরা পারছি পেরেছি, যতটা আমরা বেস্ট ভাবে বানানোর চেষ্টা করেছি। এবারে তোমরা বিচার করবে সেটা ঠিক না মানে ঠিক আছে না আর একটু বেটার হলে ভালো হতো, সেটা তোমরা বলবে। তো যদি কিছু মডিফিকেশন থাকে সেটা করবে। এবং যারা পরে এসছো, হ্যাঁ থ্যাংক ইউ। তো তুমি তো যারা পরে এসছো
বা এখন গ্রুপে রিসেন্ট জয়েন করলে তাদের আবার বিষয়গুলো শেয়ার করে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু অ্যাপে গিয়ে দেখে নেবে বিষয়গুলো এবং আমাদের বায়ো লার্ন টুগেদার অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। এবং এরপরে তোমাদের 12 তারিখে একটা ক্লাস আছে মেবি জেনারেল পেপারে, ঠিক আছে? টার্গেট শিটটাও দেওয়া হয়েছে, সেগুলো আবার নতুন করে দিয়ে দেওয়া হবে টার্গেট শিটটা গ্রুপে। তো সেখানে সেই ক্লাসে জয়েন করো। এবং আরো একটা ক্লাস হবে স্কেল অফ মেজারমেন্ট থেকে, রিসার্চ ইন এডুকেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সেইটাতে জয়েন করবে। তাছাড়াও আরো একটা ক্লাস থাকছে কনসেপ্ট অফ ইকোনমিক্স অফ এডুকেশনের উপর একটা ক্লাস থাকছে, যেটা নিলয় স্যার নেবেন, ঠিক আছে? সেই ক্লাসগুলো জয়েন করো। জেনারেল পেপারের মাস মিডিয়ার উপর আরো ক্লাস আছে, অন্য বিষয়ের উপর ক্লাস আছে। তো সেগুলো সবাই দেখো এবং কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা জানিও। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।